মানবজাতির ইতিহাসে ঘটে যাওয়া সকল দুর্ঘটনার মধ্যে আজকে যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি সেটা অন্যতম নিষ্ঠুর একটি ঘটনা। 1956 সালে 5 জন খ্রিস্টান মিশনারি অ্যামাজন জঙ্গলে প্রবেশ করে। তারা চেয়েছিল সেখানকার এক উপজাতি গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে। যখন তারা সেই উপজাতিদের এলাকায় ঢুকে পড়ে তখন সেই উপজাতিরা অনেক ভয় পেয়ে যায়। বাইরের দুনিয়া তাদের কোনোদিন দেখেনি, আর তারাও বাইরের মানুষ কোনোদিন দেখেনি। তাদের মধ্যে কয়েকজন উপজাতি সাহস করে সেই মিশনারিদের কাছে যায়। খ্রিস্টান মিশনারিরা তাদের বোঝানোর চেষ্টা করে যে তারা শান্তির বার্তা নিয়ে তাদের কাছে এসেছে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তাদের ভাষা। তারা কিছুতেই একে অপরকে বুঝতে পারে না। এরকম করে চেষ্টার 3 দিন পর খুব অদ্ভুতভাবে হঠাৎ সেই উপজাতিরা তাদের আক্রমণ করে এবং তারা একে একে 5 জনে নিহত হয়। রচিত হয়ে যায় এক করুণ ইতিহাস। সেই খ্রিস্টান মিশনারিদের হাতে কিন্তু বন্দুক ছিল, তারা চাইলে সেই আক্রমণ ঠেকাতে পারত। আশ্চর্যের কথা হলো এইটাই, আক্রমণকারীদের একজন এখনো বেঁচে আছে। আমরা তার নিজের মুখ থেকেই ঘটনা শুনব। এখন প্রশ্ন হলো, কেন সেই উপজাতিরা তাদের হত্যা করলো? দেখার সাথে সাথেই হত্যা না করে 3 দিন পর কেন করল? মিশনারিদের কাছে বন্দুক থাকা সত্ত্বেও কেন তারা নিজেদের রক্ষা করল না? এই প্রশ্নগুলির উদ্ঘাটন করতে থাকবো আজকে, আর বিস্তারিত জানবো সেই করুণ নিষ্ঠুর ইতিহাস সম্পর্কে। অ্যামাজন জঙ্গলের ইকুয়েডরের অংশে বসবাসকারী আজকের আলোচনার এই উপজাতির নাম ওয়াওরানি। ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে একজন ওয়াওরানি মেয়ে। এই মর্মান্তিক ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মেয়েটি। মেয়েটির নাম ডায়ুমা। ডায়ুমা ছিল ওয়াওরানি উপজাতির একজন নারী, যে খুব অল্প বয়সে নিজের উপজাতি ত্যাগ করে পালিয়ে যায়। এর কারণ ছিল উপজাতির ভেতরে চলা ধারাবাহিক প্রতিশোধ আর সহিংসতা। ওয়াওরানিরা তখন কিল অর বি কিলড এই জীবন দর্শনে বিশ্বাস করত, অর্থাৎ অন্য উপজাতিদের সাথে সবসময় লড়াই করত, যার ফলে অনেকের প্রাণ হারাতে হতো। এসব মেয়েটি সহ্য করতে পারত না। সে তাদের ওয়াওরানি অঞ্চলের বাইরে বসবাস করা কাওরানি উপজাতি ও মিশনারিদের আশ্রয়ে যায়। সেখানে তার মাধ্যমে বাইরের পৃথিবী প্রথমবার জানতে পারে এই গোপন উপজাতির অস্তিত্ব ও ভাষা সম্পর্কে। এই মেয়েটি অর্থাৎ ডায়ুমার কথাটা আপনারা একটু মনে রাখবেন, কারণ গল্পের এক সময় তাকে চেনা খুব প্রয়োজন হবে। ঘটনার সূত্রপাত হয় 1956 সালের জানুয়ারি মাসে। এর আগ পর্যন্ত কিন্তু ওয়াওরানি ট্রাইব আনকন্ট্যাক্টেড ছিল, অর্থাৎ বাইরের দুনিয়া তাদের কোনোদিন দেখেনি, আর তারাও বাইরের মানুষ কোনোদিন দেখেনি। 5 জন খ্রিস্টান মিশনারি, যাদের নাম নেট সেন্ট, জিম এলিয়ট, পিটার ফ্লেমিং, অ্যাড মেকালি এবং রজার ইউডেরিয়ান। তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল 32 বছর বয়স্ক নেট সেন্টের। ওয়াওরানি ট্রাইব সম্পর্কে জানার পর তারা সিদ্ধান্ত নেয় তাদের কাছে তারা যাবে। বিমান নিয়ে তারা যাত্রা শুরু করে, কিন্তু শুরুতে তারা ওয়াওরানিদের কাছে যায় না। তারা বিমান থেকে বিভিন্ন খাবার, পোশাক এগুলো ফেলে তাদের সাথে সখ্যতা করার চেষ্টা চালায়। প্রায় 13 সপ্তাহ এরকম চেষ্টা চালানোর পর একসময় তারা দেখতে পারে উপজাতির অনেকেই হাত নাড়িয়ে তাদের ইশারা দিচ্ছে। আমার মনে আছে আমরা দীর্ঘদিন ধরে জঙ্গলে বাস করছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমরা কখনো শুনিনি। একদিন নদীর তীরে গিয়ে দেখলাম বড় পাখির মতো কিছু একটা অনেক শব্দ করে উঠছে। সেই সাথে উপজাতিরা বিমান থেকে ঝুলিয়ে পড়া দড়ির মাধ্যমে তাদেরকে একটি পাখি গিফট করে। তারা বিমান দেখে অনেক ভয় পেত, মনে করত এটা কোনো ভূতপ্রেত বা সুপার ন্যাচারাল কিছু হবে। যাই হোক, তারা যখন হাত নাড়িয়ে ইশারা দিতে দেখলো এবং গিফট পাঠালো, তারা তখন বুঝতে পারে এটা শিওর সাইন যে তারা হিংস্র নয় এবং তাদের সাথে তারাও দেখা করতে চায়। আমরা ভেতরে একজন মানুষকে হাত নাড়াতে দেখে বুঝলাম এটা জীবন্ত কিছু না, এর মধ্যে মানুষ রয়েছে। এটাই সুযোগ তাদের সাথে প্রথম সাক্ষাতের। নামার দিন মিশনারিরা তাদের ঘর বাড়ি কেন্দ্র করে ঘুরতে থাকে এবং কুরারে নদীর তীরে 200 মিটার একটি বালির চর দেখতে পারে। সেখানে তারা বিমান ল্যান্ড করায় ঠিক এই জায়গাটিতেই। এই চরটি ঠিক তেমনি আছে যেমন ছিল 1956 সালে। এখান থেকে ওয়াওরানিদের গ্রাম খুব নিকটেই ছিল। আমেরিকান মিশনারিরা তখন সেখানে একটি ক্যাম্প করে থাকার জন্য এবং অপেক্ষা করতে থাকে তাদের আসার জন্য।
আমরা নদীর দিক থেকে মোটরের শব্দ পাই এবং আমরা এগিয়ে যাই। তীরে আমরা মিশনারিদের দেখতে পাই, কিন্তু আমরা সাথে সাথে তাদের কাছে না গিয়ে জঙ্গলের মধ্যে থেকে তাদের দেখতে থাকি। ওয়ারানিরা নদীর পাশে জঙ্গল থেকে লুকিয়ে খেয়াল করলো তারা কতজন আছে, তাদের সাথে কোনো অস্ত্র আছে কিনা। মিশনারিরা বিমান থেকে সবকিছু বের করে ক্যাম্প তৈরি করে ফেলেছে। যেহেতু বিমানটি ছোট ছিল তাই বেশি কিছু তারা ক্যারিও করতে পারেনি, তাই জঙ্গলের গাছের ডালপালা দিয়েই তারা ট্রি হাউস বানালো, কারণ জঙ্গলে হিংস্র জন্তু অথবা সাপ পোকামাকড়ের ভয় রয়েছে। তারা সেখানেই থাকতে শুরু করলো। এভাবে থাকার 3 দিন পর ফাইনালি ওয়ারানিরা সিদ্ধান্ত নিল যে তারা মিশনারিদের সাথে দেখা করবে। নানকিউই নামের একজন আর তার সাথে 2 জন মহিলা প্রথম দেখা করতে আসলো। আমার বাবা সবচেয়ে কৌতূহলী ছিল, তাই সে সবার প্রথমে যায়। তাকে তারা খাবার এবং পানি দিয়ে আমন্ত্রণ জানায়। এই সর্বপ্রথম এখানকার মানুষজন জানতে পারল যে পৃথিবীতে আরো মানুষের অস্তিত্ব রয়েছে। কি সুন্দর একটা মুহূর্ত! তারা সবাই আনন্দিত ছিল। ওয়ারানিরাও খুবই কিউরিয়াস ছিল নতুন মানুষদের জিনিসপত্র দেখে। মিশনারিরা তাদের বোঝানোর চেষ্টা করলো যে তাদের বিভিন্ন জিনিসপত্র ও খাবার দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু যথেষ্ট জায়গার অভাবে তারা বিমান নামাতে পারে না। তাই যদি কিছু গাছ কেটে জায়গা বড় করা যায় তাহলে খুব ভালো হয়। আনকন্ট্যাক্টেড একটা ট্রাইবের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে ওদের। মিশনারিরা অত্যন্ত খুশি। তারা পরের দিন বাড়ি ফেরার চিন্তাও করে রেখেছিল, কিন্তু হঠাৎ শুরু হয় ভুল বোঝাবুঝি। মিশনারিরা সাথে একটা ফটোগ্রাফ এনেছিল। তারা সেই ছবিটি আমাদের দেখায়। সেটা ছিল আমাদের ট্রাইবেরই একজন, নাম ডায়ুমা। যে ছবির মেয়েটির কথাই আপনাদের শুরুতে বলেছিলাম। যাই হোক, দুর্ভাগ্যবশত ছবিটি যাকে দেখানো হয় ডায়ুমা ছিল তার বোন। সে তাকে চিনে ফেলে। তারা এতদিন ভেবেছিল ডায়ুমা হারিয়ে গেছে বা মারা গেছে। মিশনারিরা এখানে আসার সময় ইচ্ছা করে ডায়ুমার ছবি নিয়ে আসে। তারা ভেবেছিল এই ছবি দেখালে তাদের যোগাযোগের আরো সুবিধা হবে, কিন্তু এই ছবিটাই শেষ হয়ে দাঁড়ালো এক ইতিহাসের শুরুর। আমরা যখন ডায়ুমার ছবিটি দেখলাম আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা জানতাম না ডায়ুমা ছবিতে কিভাবে গেল। আমরা ভাবলাম এটা বোধহয় মানুষ খেকো আর ডায়ুমাকে খেয়ে ফেলেছে, আর তারা আমাদেরও খেয়ে ফেলবে। নানকিউই তখন তাদের সবাইকে ছবিটি দেখালো এবং উদ্বুদ্ধ করলো যে তারা হলো মানুষ খেকো এবং ডায়ুমাকে তারা খেয়ে ফেলেছে। এই জন্যই তারা শুধু ছবি নিয়ে এসেছে, নয়তো তাকেও নিয়ে আসতো। যেহেতু আমেরিকানরা তাদের ভাষা বুঝতো না, তাই তারা বুঝতেও পারলো না নানকিউই কি বলছে তাদের। যখন আমরা সবই বুঝলাম যে খারাপ কিছু ঘটেছে, তখন আমরা আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে বের হই এবং সিদ্ধান্ত নেই যে তাদের মেরে ফেলাই সবচেয়ে ভালো হবে। আমরা 6 জন ছিলাম। আমরা প্রথমে একজন মেয়েকে মিশনারিদের কাছে পাঠাই, কারণ সে যেন তাদের ব্যস্ত রাখে। তারপর আমরা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ি। মিশনারিরা প্রথমে কোনো কিছুই আঁচ করতে পারেনি, কারণ তারা ভেবেছিল এরা তো আমাদের বন্ধুই হয়ে গেছে। ডিকিটো নামের একজন প্রথমে আঘাতটি করে, তারপর তারা দৌড় দেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তারা তাদের খুব করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারে না। আমি তাদের মধ্যে থেকে একজনকে আঘাত করি। তার নাম সঠিক মনে নেই, তবে আমি পেটে আঘাত করেছিলাম। কিমো ইয়োটি শুধু এই ঘটনার সাক্ষীই নয়, সে একজন কিলারও। সেই 6 জনের মধ্যে একমাত্র কিমোই বেঁচে আছে। পরে অবশ্য জানা যায় সে পিট ফ্লেমিংকে আঘাত করেছিল। সেই তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল, মাত্র 27 বছর বয়স। চমকপ্রদ কথা হলো মিশনারিদের হাতে বন্দুক ছিল, কিন্তু তারা ওয়ারানিদের গুলি করেনি। তারা শুধু বন্দুক দিয়ে বাতাসে গুলি করছিল। তারা আমাদের ভয় দেখাতে চেয়েছিল। তারা ছিল অত্যন্ত নরম হৃদয়ের। তারা কোনোভাবেই ওয়ারানিদের হত্যা করতে চায়নি। তারা শুধু শান্তি চেয়েছিল। তারা একে অপরকে বলেছিল যদি তাদের সময় শেষ হয়েই থাকে তাহলে সৃষ্টিকর্তার সাথে দেখা করার সময় তাদের হয়ে গিয়েছে। তারা প্রথমে বন্দুক বা পিস্তল নিতে চায়নি, কিন্তু পরিবারের অনুরোধে নিয়ে নেয় এবং খুব বিপদগ্রস্ত না হলে গুলি না করার ওয়াদা করে। হয়তো ডায়ুমা নামের ওই মেয়েটিকে সাথে করে নিয়ে গেলে এই কালো ইতিহাস সেদিন লেখা হতো না।
ইকুয়েডরের ঘন জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল একদল খ্রিস্টান মিশনারিকে হত্যার ঘটনা ঘটেছে। বাইরের পৃথিবী প্রথমে বিশ্বাসই করতে পারেনি, কিন্তু কয়েকদিন পর যখন উদ্ধারকারী দল সেই নদী তীরে মিশনারিদের ভেসে থাকা দেহ খুঁজে পায়, তখন ঘটনাটা বিশ্ব মাধ্যমে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। লাইফ ম্যাগাজিন 1956 সালের ফেব্রুয়ারিতে পুরো ঘটনার উপর এক বিশেষ প্রতিবেদন ছাপে। শিরোনাম ছিল গো ইয়ে অ্যান্ড প্রিচ দ্য গসপেল। টাইম, নিউজউইক, দ্য নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউন সব বড় পত্রিকা একে মানবতার সাহস ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে তুলে ধরে। কেউ একে বলে আ ট্র্যাজিক স্যাক্রিফাইস ফর ফেইথ, আবার কেউ লিখল দে ডাইড টেকিং গডস মেসেজ টু দ্য লাস্ট ট্রাইব। ভাবছেন ঘটনা এখানেই শেষ? মোটেও না। এরপর এক বিস্ময়কর ইতিহাস হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে। নেট সেইন্ট নামে যেই মিশনারি খুন হয়, তার আপন সন্তান কিন্তু এই আঘাতকারী ওয়াওরানিদের কাছেই বড় হয়। তার নাম স্টিভ সেইন্ট। Hi, I'm Steve Saint. এই ঘটনাটি মানব ইতিহাসের সবচেয়ে সহমর্মী ঘটনা। সেদিনের পর থেকে মানুষের মধ্যে এক বিশাল প্রশ্ন রয়ে যায়, সেই উপজাতির কাছে আবার কেউ কখনো ফিরে যাবে কিনা। কেবল এক নারী সাহস দেখালেন, নেট সেইন্টের বোন র্যাচেল সেইন্ট। তিনি বিশ্বাস করতেন ভয় আর প্রতিশোধ নয়, ক্ষমা দিয়েই বোঝাপড়া সম্ভব। ঘটনার প্রায় 3 বছর পরে 1959 সালে র্যাচেল সেইন্ট আবার চেষ্টা শুরু করলেন সেই জঙ্গলে ঢোকার। তার সঙ্গে ছিলেন সেই বিখ্যাত উপজাতি নারী ডায়ুমা। এই ডায়ুমাই ছিলেন এবারে শান্তির দূত। তিনি গিয়ে নিজের উপজাতিকে বোঝান, এরা আমাদের শত্রু নয়, এরা ভালো মানুষ। প্রথমে সবাই দ্বিধায় ছিল, কিন্তু ধীরে ধীরে আস্থা তৈরি হয়। র্যাচেল সেইন্ট ও এলিজাবেথ ইলিয়ট, যিনি জিম ইলিয়টের স্ত্রী ছিলেন, তারা সেই জঙ্গলে গিয়ে ওয়াওরানি পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। তারা আশ্চর্য দৃঢ়তা নিয়ে সেই একই স্থানে তাঁবু খাটিয়ে থাকেন, ঠিক যেখানে কয়েক বছর আগে তাদের প্রিয়জনরা নিহত হয়েছিলেন। তাদের উদ্দেশ্যও ছিল শান্তির বার্তা পৌঁছানো। যেহেতু তাদের প্রিয়জনেরা এই কাজটি করতে চেয়েছিলেন, তাই তারা নতুন করে আবার শান্তির বার্তা ছড়িয়ে দিতে জঙ্গলে প্রবেশ করে। কয়েক বছর পর নেট সেইন্টের একমাত্র ছেলে স্টিভ সেইন্ট, তখন সে অনেক ছোট, তার আন্টির সাথে সে প্রায়ই ওয়ারানিদের কাছে আসত। সেই সময় তার বয়স মাত্র 8। তেমন কিছু বুঝতো না সে। তার শৈশবের বেশিরভাগ সময়ই সেই ট্রাইবেই কাটে। প্রাপ্তবয়স্ক হয়ে 1990-এর দশকে স্টিভ সেইন্ট আবার ওয়াওরানিদের কাছে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখানেই আসে ইতিহাসের অপ্রত্যাশিত মোড়। স্টিভ সেইন্ট যাদের সন্তানদের সঙ্গে খেলেছে, যাদের পাশে বড় হয়েছে, তাদের মধ্যেই অনেকে ছিল সেই লোকদের সন্তান যারা তার বাবাকে হত্যা করেছিল। স্টিভ সেইন্ট পরে নিজেই লিখে বলেছেন, দ্য ম্যান হু কিল্ড মাই ফাদার লেটার বিকেম লাইক মাই ওন গ্র্যান্ডফাদার। এই কথাই আসলে তাঁর জীবনের প্রতীক, প্রতিশোধের জায়গায় ক্ষমার শক্তি। ওয়াওরানিদের পরিবর্তন শুরু হলো এখান থেকেই। তারা র্যাচেল সেইন্ট ও স্টিভ সেইন্টের সঙ্গে মিলেমিশে বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। কিছু নতুন শিক্ষা নেয়, কিন্তু নিজেদের সংস্কৃতিকেও ধরে রাখে। স্টিভ সেইন্ট প্রায় 2 দশক ধরে তাদের সঙ্গে থেকেছেন, ভাষা, স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে কাজ করেছেন। তিনি ওয়ারানি জনগোষ্ঠীকে সাহায্য করেছেন আধুনিক চিকিৎসা ও নিরাপদ জীবন গড়ে তুলতে। তবে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা নয়, বরং সহানুভূতি ও মানবিকতার দৃষ্টিতে সাহায্য করেছেন। তার গল্প পৃথিবীর কাছে এক বিরল নজির, যেখানে একজন পুত্র সেই জঙ্গলে ফিরে যায় যেখান থেকে তার বাবার মৃত্যু হয়েছিল, আর সেখানে গিয়ে ঘৃণা নয় বরং বন্ধুত্ব আর ক্ষমার বীজ বপন করে। এই কারণেই ইতিহাসে নেট সেইন্ট, র্যাচেল সেইন্ট আর স্টিভ সেইন্টের নাম শুধু মিশনারি হিসেবে নয়, বরং হিউম্যান রিকনসিলেশনের প্রতীক হিসেবে লেখা আছে, যেখানে হত্যার পরেও জন্ম নেয় শান্তির গল্প। এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনিও কি পারতেন শুধু শান্তির বার্তা পৌঁছাতে সেই জঙ্গলে প্রবেশ করতে? কমেন্টে জানাবেন আপনার মন্তব্য। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অতি তাড়াতাড়ি করে ফেলুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।